সঙ্গে রয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অপরূপা। অপরূপা, একটা বিষয় যেটা শোনা যাচ্ছে, দেয়ে আসছে বিশাল ঘূর্ণিঝড়, এ বিষয়ে তুমি হুম। কি জানো? দেখো শুভম, প্রথমেই বলি যে তীব্র দাবদাহ চলছিল এবং সেই গরমে কিন্তু একেবারে মানুষের নাজেহাল অবস্থা হয়ে গেছিল। এটা কিন্তু আমরা সবাই জানি। এই তীব্র গরমে আমরা কষ্ট সকলেই পেয়েছি কম বেশি। কিন্তু এবার কিন্তু চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এসডি নিউজ মিডিয়ার সকল দর্শকদের বলবো মন দিয়ে একটু শুনুন বিষয়টা। তার কারণ হচ্ছে তীব্র দাবদাহের পর এবার চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এটা কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তাণ্ডব লীলা চালাতে পারে। কাজেই বুঝতেই পারছো ত্রিপুরা কিন্তু এর বাইরে নয়। বাংলাদেশে যদি এই তাণ্ডব লীলা চলে এবং এটাকে বলা হচ্ছে সুপার সাইক্লোন, সেক্ষেত্রে কিন্তু ধরা যেতেই পারে যে ত্রিপুরা রাজ্য যেহেতু একেবারে বাংলাদেশের গায়ে লাগোয়া রাজ্য, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব কিন্তু পড়বে ত্রিপুরা রাজ্যে। আর এই যে সুপার সাইক্লোন কিন্তু রিমাল নামে পরিচিত হচ্ছে। রিমাল তুমি জানো যে প্রত্যেকটা দেশ এরকম ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে বিভিন্ন রকম দেশ। তো এবারে কিন্তু ওমান দেশ এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে, যার নাম হচ্ছে রিমাল। এবং সুপার সাইক্লোন বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড় কিন্তু অত্যন্ত মানে দ্রুত গতিতে কিন্তু ধেয়ে আসতে চলেছে, এমনটাই কিন্তু আবহবিদরা কিন্তু জানাচ্ছে। শুভম, এই ঘূর্ণিঝড় কবে নাগাদ আছড়ে পড়তে পারে? দেখো শুভম, যদি সেইভাবে বলা যায় তাহলে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি কিন্তু হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু উপকূলীয় অঞ্চল সহ দেশের একটা বড় অঞ্চল জুড়ে প্রভাব পড়বে। এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু 20শে মে, অর্থাৎ একেবারে হাতে গোনা কয়েকটা দিন মাত্র হাতে রয়েছে, তারপরেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি কিন্তু এর পরবর্তীতে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আবহাওয়ার যে পূর্বাভাস তাতে যেটা জানা যাচ্ছে যে 19 তারিখ থেকে 21শে মের মধ্যে এই ঘূর্ণিঝড় বিমাল কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে, এবং 23 থেকে 25শে মের মধ্যেই কিন্তু আঘাত হানবে স্থলভাগে। অর্থাৎ বুঝতেই পারছো একেবারে কিন্তু হাতে একেবারে কয়েকটা দিন মাত্র সময়। এই 19 তারিখ থেকে 21 তারিখ, আগামী 19শে মে থেকে 21শে মের মধ্যে এই ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টি হবে। এবং 23শে মে থেকে 25শে মের মধ্যে কিন্তু আঘাত হানতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে। এবং শুভম, তোমাকে এখানে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাইবো, যে দেখো যেহেতু আগামী 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে, এরপরে কিন্তু সোজা উত্তর দিকে সেটি শক্তি বৃদ্ধি করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী 24শে মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে নেবে, এবং 25শে মে আর একটু বিশ্লেষণ করে বলা যেতে পারে যে 25শে মে সন্ধ্যাবেলার পর কিন্তু সেই ঘূর্ণিঝড় কিন্তু একেবারে তার তাণ্ডব লীলা চালাতে পারে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে কিন্তু এগোতে পারে এবং একেবারে তাণ্ডব করবে এমনটাই কিন্তু বারবার বলা হচ্ছে। অপরূপা, এবং এটা বলছি, এর আবহাওয়াবিদ, গতিপথটা কি হতে পারে, এর গতিপথ কি হতে পারে? দেখো শুভম, গতিপথের কথা যদি বলি তাহলে তোমাকে বলতে চাইবো যে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে যদি আঘাত করে এটা, কারণ এটা এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে। এবার যখন এটা ঘূর্ণাবর্তটা তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই গতিবেগ এটা কিন্তু মানে ঘন্টায় প্রায় 150 থেকে 180 কিলোমিটার গতিবেগ কিন্তু হতে পারে যদি বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে আঘাত করে। আর যদি পূর্ব উপকূলে আঘাত করে সেক্ষেত্রে গিয়ে দাঁড়াবে গতিবেগ 170 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এটা কিন্তু একটা যথেষ্ট বলা যেতে পারে মানে দুশ্চিন্তার একটা কালো ছায়া কিন্তু এই রাজ্যগুলির ওপর, মানে বঙ্গে, বিশেষ করে বঙ্গ এবং ত্রিপুরা বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশের জন্য কিন্তু, এবং কিছুটা অংশ অসমের দিকে প্রভাব হালকা পড়লেও পড়তে পারে। কিন্তু বিশেষ করে আবহবিদরা যেটা বলছে যে ত্রিপুরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই জায়গায় অপরূপা কিন্তু বলছি, তোমাকে আমি বলছি, পশ্চিমবঙ্গের কথা যখন বলেছো এবং রাজ্যভিত্তিকের কথা যখন বলেছো, বলছিলাম আমরা দেখেছি বড় বড় ঘূর্ণিঝড় যেটাকে দিয়েছে, অনেকগুলো নাম দেখেছি, আমফান, বুলবুল, ইয়াস, এমন আরো অনেক ঘূর্ণিঝড় দেখেছি। এর থেকেও কি একদম ভয়াবহ হতে পারে এই 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 রিমাল?
একেবারে শুভম, এই কথাটাই আমি বলতে চেষ্টা করছিলাম যে দেখো 2009 সালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আয়লার স্মৃতি কিন্তু এখনো মানুষের মনে টাটকা। এরপরে কিন্তু একের পর এক ধরো আমফান এসেছে, ইয়াস এসেছে, এবং এর যে বিধ্বস্ত ক্ষতি হয়েছে একেবারে মানুষের কিন্তু স্মৃতি থেকে তো এখনো পর্যন্ত সেই ভয়ঙ্কর একটা প্রভাব যায়নি। তার সাথে কিন্তু একেবারে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি পরবর্তীতে যে সমস্ত এলাকাগুলো, যেমন যদি তুমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলো তাহলে তুমি জানো যে দক্ষিণে অর্থাৎ যেখানে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকার উপকূলগুলো যেগুলো রয়েছে সেখানে নামখানা থেকে বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো থেকে কিন্তু একেবারে সুন্দরবন অঞ্চলকে বিধ্বস্ত করে দিয়েছে, এবং এখনো কিন্তু তারা সেই পুনরায় আগের পরিস্থিতিতে ফিরতে পারেনি। এবং একের পর এক আয়লার পরে আমফান, আমফানের পরে ইয়াস, এই যে একটা ঝড়ের তাণ্ডব, তাতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে, এবং এর প্রভাব কিন্তু ত্রিপুরাতেও পড়েছিল। সেখানকার মানুষও কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এখনো সেই ক্ষয়ক্ষতি কিন্তু পুরোপুরি তারা কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে কিন্তু এই রিমালের ভয়াবহতা আবারও ফিরিয়ে আনছে। রিমালের অপরূপ, আমি যেটা বলছি রিমালের তোমার মানে কি ধরনের ক্ষতি হতে পারে, কি সম্ভাবনা রয়েছে তোমার কাছে? দেখো শুভম, প্রথমেই যে ক্ষয়ক্ষতিটা হবে তা কিন্তু হবে বাড়ি ঘরের ওপর, যেমন কাঁচা মাটির বাড়ি যাদের রয়েছে, টিনের বাড়ি যাদের রয়েছে, বা ধরো টালির চালের বাড়ি যাদের রয়েছে, তাদের কিন্তু ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু আবহবিদরা ইতিমধ্যেই বলে দিয়েছে। কারণ তুমি বুঝতেই পারলে, তোমাকে আমি বললামই যে যদি 150 থেকে 170-এর মধ্যে 180-র মধ্যে থাকতে পারে, অথবা কিন্তু একেবারে 170 থেকে কিন্তু সেটা 200 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হয়ে যেতে পারে। অতএব এটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু যদি 200 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হয় তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে কি পরিমাণ ভয়াবহতা থাকবে। তাতে কিন্তু বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কাঁচা বাড়ি তাদের জন্য তো অবশ্যই বিশাল ক্ষয়ক্ষতি একটা হতে চলেছে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। পাশাপাশি দেখো চাষের ব্যাপক ক্ষতি হবে, কারণ তুমি জানো যে এটা গরমকাল, গ্রীষ্মকালে সাধারণত ফলের প্রাচুর্য দেখা যায়, বিভিন্ন রকম ফলের চাষ হয়, বিভিন্ন রকম সবজির চাষ হয়। সবজির থেকেও বেশি বলবো ক্ষতিগ্রস্ত হবে ফল। হ্যাঁ, ধান ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ধান তো প্রধান শস্য, সেই হিসেবে অবশ্যই এটা কিন্তু একটা অর্থনীতির উপরে বা বাজারের উপরে কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলবে। এবং সেক্ষেত্রে আমি ফলের কথাটাও এই কারণেই বলবো, কারণ গ্রীষ্মকালে ফলের উপর একটা মানুষের আলাদা দাম থাকে, একটা চাহিদা থাকে, বাজারেও কিন্তু ফলের প্রচুর চাহিদা থাকে। এবং সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, তুমি তোমার মানে এসডি নিউজ মিডিয়াতে আমরা দেখিয়েছি যে আনারস বাজারে এসেছে, আনারসের দামও কিন্তু অনেকটাই বেশি রয়েছে মূল্য। এবং সেক্ষেত্রে লিচু, কিছুদিন আগেই তুমি নিউজটা করেছো যে লিচু দাম কিন্তু বাজারে এই মুহূর্তে অনেকটাই বেশি, যেটা সাধারণ মানুষরা বলছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের একটা ঝড় যখনই আসবে, ঘূর্ণিঝড় তাণ্ডব লীলা যখনই, তখনই সেই ধরনের গাছগুলির ব্যাপক ক্ষতি হবে, ফসলের ব্যাপক ক্ষতি হবে, এবং এর প্রভাব কিন্তু সরাসরি পড়বে বাজারের ওপরে, কারণ বাজারে কিন্তু মূল্য বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখো নদী বাঁধগুলোর কথা যদি বলা হয়, নদী বাঁধগুলোও কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে, এমনটা কিন্তু ধারণা করছে। তো সেখানে পরিবেশবিদরা কিন্তু এটা বারবার বলছে, যেহেতু এত পরিমাণ গাছ কেটে ফেলা হচ্ছে এবং এত নদীর ধারে উপকূল অঞ্চলেও কিন্তু ব্যাপক পরিমাণে গাছ কাটার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যার ফল কিন্তু সরাসরি পড়বে এই ধরনের যেই ঘূর্ণিঝড় আসবে তারপরে কিন্তু পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়তে চলেছে। কাজেই তুমি বলতে পারো যে ঘর বাড়ি থেকে গাছপালা, চাষের জমি থেকে শুরু করে নদী বাঁধ থেকে শুরু করে ব্যাপক ক্ষতি হবে, এবং এই ক্ষতির প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়বে একেবারে বাজারের ওপর, যার ফলে কিন্তু অর্থনীতির উপরে একটা চাপ চলে আসবে। শুভম, ধন্যবাদ সময় দেওয়ার জন্য তোমাকে। অনেক ধন্যবাদ।